এর আগে দিয়ে শুরু করেছিলাম কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা বলেছিলাম চার ধরনের। নাম্বার 1 মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। নেক্সট গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। নেক্সট তারপরে পড়েছিলাম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং তারপরে সেটা ছিল ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। চারটি কোয়ান্টাম সংখ্যা খুব ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? এইচএসএ এমসিকিউ এখান থেকে আসার সম্ভাবনা, প্লাস 1 মার্কের কোশ্চেন আসার সম্ভাবনা, প্লাস নিট, এআইপিএমটি যে কোনো এক্সাম হোক, এখন যদিও সব এক হয়ে গেছে, সেখান থেকে সব জায়গা থেকে এই জায়গা কোয়ান্টাম নাম্বার এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা। চলি আগে সেই জায়গাতে আগে পুরো কনসেপ্টটা তৈরি করি, তারপরে এখান থেকে কী কী রিলেটেড কোশ্চেন হবে সেই কোশ্চেন পরে যাব। তার আগে কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। তাহলে নাম্বার 1 যেটা কোয়ান্টাম সংখ্যা, সেই কোয়ান্টাম সংখ্যা পড়ব যার নাম হবে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। নাম্বার 1 সবই বড় বৈশিষ্ট্য এবং এদেরকে জানার জন্য। এই কোয়ান্টাম সংখ্যা উদ্ভব করেন বিজ্ঞানী বোর। কোথায় পেলাম? যেদিন পড়িয়েছিলাম সোমারফিল্ডের থিওরি, সেদিনই এটি বলেছিলাম যে এই কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী বোর তৈরি করেছিল। তাই জানতে হলে কিভাবে তৈরি করেছিল তার ঘটনা এর আগের ভিডিওগুলোতে আছে, যেখানে পড়িয়েছিলাম সোমারফিল্ডের তত্ত্ব। 2 এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের ধারণা পাওয়া যায়। তাহলে এখানে শুধু স্টেটমেন্ট দিলাম এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের ধারণা পাওয়া যায়। কি করে জানবো? তো নিচে একে n দ্বারা প্রকাশ করে, তাহলে নিচে সেগুলো লিখব। n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে n এর ভ্যালু যদি আমি জানতে পারি, n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে যেটা কক্ষপথ হবে সেটা হচ্ছে k কক্ষপথ। n ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে l কক্ষপথ। n ইকুয়াল টু যদি 3 হয়, m কক্ষপথ। n ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে n কক্ষপথ, ডট 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 এরকম করে চলতে থাকবে। তাহলে আমি যে স্টেটমেন্টটা দিলাম সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাথে যে কক্ষপথের ধারণা পাওয়া যায় তার এক্সপ্লানেশন, যে কি করে জানতে পারবো n এর ভ্যালু যদি আমাদের কাছে রেডি থাকে, তাহলে সেখান থেকে কোন কক্ষপথে ইলেকট্রন আছে সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো। নেক্সট 3 নাম্বার, কোন কক্ষপথে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকবে তা নির্ণয় করা যায়। সর্বাধিক কটা ইলেকট্রন থাকবে সেটা যদি জানতে হয়, তাহলে এখান থেকে বলতে পারবো। কি করে বলবো তার নিচে এক্সপ্লানেশন। কোন কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2n²। সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। অর্থাৎ যে কোনো কক্ষপথে ম্যাক্সিমাম এই 2n² ইলেকট্রন থাকতে পারে। কিভাবে? কে কক্ষপথে, কে কক্ষপথে, তাহলে কে কক্ষপথ যদি হয় তাহলে এর ভ্যালু 1, তাহলে 2 × 1n², তাহলে 2টি। l কক্ষপথে 2 × 2n² 8টি। m কক্ষপথে 2 × 3n² 18টি। ডট 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 এরকম চলতেই থাকবে। তাহলে বোঝা গেল যে কোনো কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন থাকবে সেটাও কিন্তু এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বলা যাচ্ছে।
এখানে কিন্তু সবাই যেটা ভুল করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে দুটো, অর্থাৎ সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। কিন্তু কোনো জায়গায় যদি একটি ইলেকট্রন থাকে তাহলে কি কে কক্ষপথে থাকতে পারে? সাপোজ একটা ঘর আছে, একটা ঘরে দুজন ঘুমাতে পারে, তো কোনোদিন যদি ওখানে একজন থাকে তাহলে কি ঘুমাতে পারবে না? অবশ্যই পারবে। ঠিক অনুরূপভাবে যদি কোথাও ক্যাপাসিটি দুটো থাকে তাহলে অবশ্যই একটি ইলেকট্রন থাকতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। এরকম করে n কক্ষপথে যদি বার করি তাহলে 2 × 4 এর স্কয়ার ইকুয়াল টু 32। যদি n m o তে চলে যায় তাহলে 2 × 5 এর স্কয়ার তাহলে ইকুয়াল টু 50। এরভাবে চলতেই থাকবে। তাহলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন আমি যতটুকু লিখেছি তাতে করে সর্বাধিক ইলেকট্রন হচ্ছে 32টি, 50টি, এত দূর গেছে। কিন্তু মনে রাখতে হবে এই ফর্মুলার কিন্তু ব্যতিক্রম রয়েছে। এবার ব্যতিক্রমটি কি? ব্যতিক্রম, এটার ব্যতিক্রম কিন্তু এখানে লিখছি। যে কোনো পরমাণুর বাইরের কক্ষপথে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে যে কোনো কক্ষপথে এই ইলেকট্রনটা থাকতে পারবে না। তার উদাহরণ ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে প্রথম কক্ষে 2, তারপরে 8, তারপরে কি 8, তারপরে 2। এখানে 3 নম্বর কক্ষ কে এল এম। তাহলে এল এম কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন? 8টির বেশি থাকতে পারবে না। তাহলে এখানে কে কক্ষপথ এম কক্ষপথে কটা ম্যাক্সিমাম থাকতে পারে? 18টা। তো ইলেকট্রন বিন্যাস যদি করতাম তাহলে এম কক্ষপথে নিশ্চয়ই 18টা ইলেকট্রন যদি থাকতে পারতো, তাহলে কেন আমি 8 দিয়ে লিখলাম? এখানে 10 লিখতাম। কিন্তু না, যে কোনো পরমাণুর বাইরের কক্ষপথ যেটা, সেটা হচ্ছে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এটা হচ্ছে তার ব্যতিক্রম। কেন? কারণ যদি আমি লাস্ট কক্ষপথ ও কক্ষপথ হয় তাহলে যেখানে 50টি ইলেকট্রন থাকতে পারে সেখানে কেন 8টি থাকতে পারে? তো সেটা হচ্ছে তার সেটা হচ্ছে তার ব্যতিক্রম, যে কোনো কক্ষপথ হোক না কেন সবচেয়ে বাইরে কখনোই 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তার উদাহরণ আমি ক্যালসিয়ামকে টেনেছি। কক্ষপথ কত? লাস্ট এম। এম কক্ষপথে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে? 18টি। কিন্তু এখানে 10টা ইলেকট্রন থাকতে পারলো না, যেহেতু রুলস যে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না, সেই জন্য 8 2 করে দিয়েছি। আবার চার নম্বর, এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ কমা শক্তি কমা বেগ নির্ণয় করা যায়। জানতে পারি, কারণ যদি এম না জানতে পারি তাহলে কক্ষপথের ব্যাসার্ধ জানতে পারবো না। কেন? কারণ আমরা জানি Rn = n² z × a0। তাহলে এখানে r নির্ণয় করতে হলে n লাগবে, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা লাগবে। সেকেন্ড, E = -z² n² × k। তাহলে এখানে এনার্জি নির্ণয় করতে গেলে n লাগবে। এবং থার্ড, V = 1/n × v1। তাহলে এখানেও n লাগবে। z/n × v1, তাহলে এখানেও কিন্তু n লাগবে। সুতরাং এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি, বেগ ইত্যাদি সবকিছুর মান নির্ণয় করা যায়। তাহলে ফার্স্ট বিজ্ঞানী বোর দিল, সেকেন্ড কক্ষপথের ধারণা দিল, কি করে পেলাম? n1 হলে k, 2 হলে l, এভাবে চলতে থাকলো। যে কোনো পরমাণুর হাইয়েস্ট সর্বাধিক কটা কক্ষপথ থাকতে পারে? 7টি। যদি আমি ধরি হাইড্রোজেন পরমাণু কক্ষপথ কটা? একটা। কিন্তু একটি কক্ষপথে ইলেকট্রন আছে বলে আমরা বারবার বলছি একটা, কিন্তু ধরে নিতে হবে যে কোনো পরমাণুর হাইয়েস্ট ইলেকট্রন কিন্তু 7 পর্যন্ত হতে পারে। যে কোনো পরমাণুর হাইয়েস্ট কক্ষপথ 7 পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে ফুললি ইমাজিনারি, ফুললি ধরতে হবে তোকে।
তাহলে কক্ষপথের ধারণা দিল, কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে সেটাও বলে দিল, তার একটা এক্সপ্লানেশন সেটাও কিন্তু এই কোয়ান্টাম সংখ্যা বলে দিল, এবং এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আবার ইলেকট্রনের কক্ষপথে ব্যাসার্ধ, বেগ এবং শক্তি সবটাই নির্ণয় করা গেল। এতগুলো হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা, মিনস মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সবটা হচ্ছে তার সিগনিফিক্যান্স, তাৎপর্য। নেক্সট, এই কোয়ান্টাম সংখ্যা যখন চলে গেল তখন নতুন আরেকটি কোয়ান্টাম সংখ্যা এলো, যে কোয়ান্টাম সংখ্যাটা কেন এলো, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার পর সেকেন্ড একটি কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কেন এলো, কে নিয়ে এলো, তার পুরো হিস্ট্রি এর আগের ভিডিওগুলোতে বলা আছে, যেখানে সোমারফিল্ডের তত্ত্ব পড়ানো হয়েছে। তাহলে আমি সেগুলোতে ঘটনা যাব না, সরাসরি বৈশিষ্ট্যতে চলে আসবো। দুই নম্বর, গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, একে প্রকাশ করে স্মল এল। নাম্বার 1, গৌণ কোয়ান্টাম সংখ্যার উদ্ভব করে বিজ্ঞানী সোমারফিল্ড। সোমারফিল্ড। সেকেন্ড, এই গৌণ কোয়ান্টাম সংখ্যা সংখ্যার সাহায্যে যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা ছিল সেটার সাহায্যে যেমন কক্ষপথের ধারণা পেলাম, ঠিক অনুরূপ ভাবে এখানে যে ধারণা পাবো সেটা হচ্ছে উপকক্ষ। কেন উপকক্ষের ধারণা পাওয়া যায়, কেন উপকক্ষের ধারণা পাওয়া যায়, কিভাবে পেলেন, এই সব ঘটনা সোমারফিল্ডের তত্ত্বে গিয়ে বলা আছে। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপকক্ষের ধারণা পাওয়া যায়। 3 নাম্বার, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে এল। এল এর মান যদি আমাকে বলে দেয় তাহলে আমি কি পেয়ে যাব, উপকক্ষের ধারণা পেয়ে যাব। তাহলে এল এর মান কত হলে কি করে বুঝবো, যেমন এল এর মান যখন 1 হলো তখন ক্লিয়ারলি বুঝতে পারলাম এটা হচ্ছে কে কক্ষপথ, যখন 2 হলো তখন এম কক্ষপথ। এখানে কে আমাকে বোঝাবে, কি করে বুঝবো, তখন বলছে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এস উপকক্ষ, এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে পি উপকক্ষ, এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে ডি উপকক্ষ, এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে এফ উপকক্ষ। সুতরাং কি হবে সেটা ডিপেন্ড করছে এল এর উপরে। এবার এল এর ভ্যালু যখন জানতে পারবো তখন তো বলে দেবো কোন উপকক্ষ, কিন্তু প্রশ্ন হচ্ছে এল এর ভ্যালু জানতে পারবো কি করে। তার উত্তর 3 নাম্বার, 4 নাম্বারে গিয়ে জানতে পারবো এল এর মান নির্ভর করে এন এর উপর। কিভাবে নির্ণয় করে তার উত্তর দিচ্ছে, এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। কিভাবে, সাপোজ n ইকুয়াল টু যদি 1 হয়, এটা কিন্তু এক্সাম্পলে চলে যাবে, অর্থাৎ উপরে যে স্টেটমেন্টটা লিখেছি 0 থেকে n সেটা ক্লিয়ারিফিকেশনের জন্য। n ভ্যালু যদি 1 হয়, n ভ্যালু হবে 0 থেকে n-1, n ভ্যালু কত 1, তাহলে 1 - 1 0, তাহলে 0 থেকে 0 মিন্স n যদি 2 হয় তাহলে n ইকুয়াল টু কি হবে, 0 থেকে
n মানে 2 মাইনাস 1, তাহলে 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে কি পড়লো 0 আর 1, সুতরাং n ভ্যালু হলো 0 আর 1। n ভ্যালু যদি 3 হয় তাহলে n ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 2, তাহলে কি কি পড়লাম n ইকুয়াল টু 0 1 2। n ইকুয়াল টু যদি 4 ধরি তাহলে n ভ্যালু 0 থেকে n মাইনাস 1, তার মানে 0 থেকে 3, তাহলে 0 থেকে 3 এর মধ্যে কে কে পড়ছে 0 1 2 3, 0 1 2 3। তাহলে n এর মানের সাহায্যে কি করে n এর মান বার করব সেটা বলা হয়। আবার যদি উপকক্ষ জানতে পারি তাহলে উপকক্ষের শেপ জানতে পারবো, মানে কি রকম দেখতে, তার আকার কি, সে কতটা বড় কতটা ছোট, তাহলে n এর মানের সাহায্যে n এর মানের সাহায্যে উপকক্ষের আকৃতি সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে উপকক্ষের ধারণা বা উপকক্ষ সম্বন্ধে বা এই কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে সবকিছু ডিটেলস। তাহলে ফার্স্ট কি বললাম, এই কোয়ান্টাম সংখ্যার নাম হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এই গৌণ কোয়ান্টাম সংখ্যার আরেকটি নাম আছে যাকে বলে দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা। কেউ এগুলো নামে ডাকে না, কেউ দ্বিগংশীয় বলে না, আর গৌণ কোয়ান্টাম সংখ্যা বললেও বলতে পারে, বাট সবাই একটি নামে ডাকে, তার নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অথবা এল দ্বারা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অথবা স্মল এল দ্বারা। এটা হচ্ছে সেকেন্ড কোয়ান্টাম নাম্বার। উদ্ভব কে করলো? সমারফিল্ড। নেক্সট কি বললো? গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপকক্ষের ধারণা পাওয়া যায়। তাহলে মানুষ, ইলেকট্রন, এর মধ্যে খুব মিল আছে। যেমন প্রথমে কি থাকে? বাড়ি, বাড়ির পর কি? ঘর। তো এখানেও ঠিক, বাড়িটা কি? এই বাড়িটা হচ্ছে কক্ষ, আর কক্ষের মধ্যে কি থাকে? উপকক্ষ। তাহলে প্রথমে কক্ষের ধারণা দিল কে? বিজ্ঞানী বোর। নাম কি দিল? KLMN। এখানে যখন চলে এলাম তখন কি পেলাম? উপকক্ষ, অর্থাৎ কক্ষের মধ্যে কি পেলাম? উপকক্ষ। এবং পরমাণু যেমন কক্ষ হয় KLMN নাম, ঠিক অনুরূপ ভাবে এই কক্ষগুলোর নাম হচ্ছে SPDF। এফ এর পরে জি আছে, আরো আছে, বাট মেইনলি SPDF দিয়ে আমাদের সব কাজ হয়ে যাবে। বাট নেক্সট তারপরে আছে, তো ওটা আমি ডিটেলসে যাচ্ছি না। এবার যখন কক্ষপথের নাম KLMN ধরা হয়েছিল, অনেকের মধ্যে কোশ্চেন করা হয় যে হয় KLMN, হয় নট ABCD। তো এটা যিনি আবিষ্কার করেছিল এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। উনার আলফাবেট, এই আলফাবেট পছন্দ হয়েছিল, তাই উনি নাম রেখেছিলেন KLMN। বাট এখানে SPDF কেন রাখা হয়েছে তার কিন্তু মিনিং আছে, অর্থাৎ সবটা অরবিটালের ফুল ফর্ম। এটা S কেন নেওয়া হয়েছে? কারণ S ফর স্ফেরিক্যাল, P ফর প্রিন্সিপাল, D ফর ডিফিউজনেস, আর F ফর ফান্ডামেন্টাল। তাহলে আমি যা যা লিখলাম সবটার ফার্স্ট যেটা আলফাবেট আছে, সবটার ফার্স্ট আলফাবেটকে নিয়ে এই উপকক্ষের নাম দেওয়া হয়েছে। স্ফেরিক্যালের ফার্স্ট S, প্রিন্সিপালের P, ডিফিউজনেসের D এবং ফান্ডামেন্টালের F। এদের ফার্স্ট আলফাবেট নিয়ে উপকক্ষের নাম হয়েছে। সুতরাং এর উপকক্ষের নামের পেছনে লজিক আছে। থার্ড, এল এর মান যখন জানতে পেরে গেলাম, অর্থাৎ এটা কিন্তু ফিক্সড। কেউ যদি বলে এস উপকক্ষ, তাহলে আমি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে বলবো তাহলে L ইকুয়াল টু 0। এটা যেমন একদম চরম সত্য কথা। L ইকুয়াল টু যদি কেউ 0 বলে তাহলে আমি বলবো কোন উপকক্ষ? এস উপকক্ষ। অর্থাৎ যে কোনো একটি মান যদি জানতে পারি, উপকক্ষের নাম যদি জানতে পারি, তাহলে L এর ভ্যালু জানতে পারবো। L এর ভ্যালু যদি এখানে জানতে পারি তাহলে উপকক্ষের নাম বলতে পারবো। সুতরাং এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে কোন উপকক্ষ হবে, কোন মানের সাহায্যে বলতে পারবো, L এর মানের সাহায্যে, L এর মান কত হলে বলতে পারবো, সেটাও এখানে বলে দেওয়া আছে। নেক্সট তারপরে যেটা কোশ্চেন উঠবে যে স্যার L এর মান জানলে বলতে পারবো কোন উপকক্ষ, বাট L এর মান জানবো কি করে? তার উত্তর দিয়েছি, L এর মান নির্ভর করে N এর উপর জানলাম। তাহলে কি করে জানবো কত হবে? তো তার নিচে আবার অ্যান্সার দেওয়া আছে, L এর মান হবে 0 থেকে n-1। সুতরাং L এর মান বার করার জন্য N এর মান অবশ্যই যথেষ্ট, অবশ্যই লাগবে, এবং তার উদাহরণ এখানে দেওয়া আছে। তাহলে এইগুলো সবটা হচ্ছে
গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং মনে রাখতে হবে এই উপকক্ষ কিন্তু কক্ষের মধ্যে অবস্থান করছে, এবং যত আস্তে আস্তে ক্লোজ যাচ্ছি মানে কক্ষ থেকে উপকক্ষ যাচ্ছি তত ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। যেমনটা কোনো একটি জায়গা যদি আমাকে বলে যে কোথায়, সাপোজ কালিয়াচক হাই স্কুল যদি জিজ্ঞাসা করা হয় যে কোথায় অবস্থান করছে, তো কেউ যদি বলে ওয়েস্ট বেঙ্গল, একদম কারেক্ট অ্যান্সার। কেউ যদি বলে মালদা ডিস্ট্রিক্ট, একদম কারেক্ট অ্যান্সার। কেউ যদি বলে কালিয়াচকে, একদম কারেক্ট অ্যান্সার। কেউ যদি বলে কালিয়াচক থেকে চৌরঙ্গিতে নেমে মাত্র 200 কিলোমিটার যেতে হবে, 200 মিটার যেতে হবে, তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? সবটাই সঠিক, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যেটা লাস্টে বললাম। সুতরাং ঠিক এমনটাই যে কক্ষে ইলেকট্রন আছে, একদম সত্য কথা, কিন্তু কক্ষের মধ্যে আবার উপকক্ষ আছে যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি আছে, তাহলে এটা হচ্ছে আরও বেশি সত্য কথা। তাহলে এরকম করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রথমে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা পেলাম কক্ষতে, তারপরে পেলাম উপকক্ষতে, এরপরে দেখা যাক আর কিসে পাই। তাহলে এগুলো হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তিন নম্বর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার 1, একে এম দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ড, তাহলে প্রথমে এন মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারলাম কক্ষের ধারণা, এল এর সাহায্যে জানতে পারলাম উপকক্ষের ধারণা। তাহলে এটার সাহায্যে কি জানতে পারবো? তাহলে এম এর সাহায্যে কক্ষকের ধারণা পাওয়া যায়। তাহলে এম এর সাহায্যে কক্ষকের ধারণা পাওয়া যায়। এবার প্রশ্ন হতে পারে কক্ষক কি? তো ওই যে বললাম যে পরমাণুতে ইলেকট্রন, বিজ্ঞানী বোর একটা জায়গা বলে দিল যে পরমাণুতে ইলেকট্রনগুলো এই সমস্ত জায়গায় থাকবে। কিন্তু শরিঞ্জার একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী হাইজেনবার্গ, উনি এসে বলল যে ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব নয়। এই কথার সাথে সাথে এটা কথা ভুল হয়ে গেল যে পরমাণুতে ইলেকট্রন কোথায় আছে সেটা বলা। সেই জন্য বিজ্ঞানী শরিঞ্জার এসে বলল, যেটা সিলেবাসে নেই শরিঞ্জারের তত্ত্বটি, সেটা উনি এসে বললেন যে ইলেকট্রন মেঘের মতো, অর্থাৎ ইলেকট্রনের সঠিক অবস্থান বলা যাবে না। যেমন এখন পার্টিকুলারলি কত টাইম বলা যাবে না, কারণ আমি যখনই টাইম বলবো যে 3:35 বা 40 মিনিট, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড হয়ে গেছে। তার মানে যখন কোনো একটি মানুষ টাইম বলবে তার অ্যাপ্রোপ্রিয়েট টাইম বলা যাবে না। ঠিক অনুরূপভাবে আমি ইলেকট্রনের অবস্থান বলতে পারলাম না বা পারবো না। কেন পারবো না? কারণ আমি সাপোজ বলেও দিলাম যে ইলেকট্রন এখানে আছে, যে মুহূর্তে আমি বললাম সেই মুহূর্তে কিন্তু ইলেকট্রন অন্য জায়গায় চলে গেছে, সেই জন্য ইলেকট্রন অবস্থান আমরা বলতে পারি না। তাই বিজ্ঞানী শরিঞ্জার বললো ইলেকট্রন হচ্ছে মেঘের মতো, কল্পনা করলো। তাহলে মেঘ যেমন ঘুরে বেড়াচ্ছে তেমনই ইলেকট্রনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ইলেকট্রন যদি ঘুরে বেড়ায়, তো কোনো জিনিস যদি চলমান হয়, ভ্রাম্যমান হয়, তাহলে তার সঠিক অবস্থান বলা যাবে না। সেই জন্য ইলেকট্রনের উনি বললো যে ইলেকট্রন তো বলা যাবে না কোথায় আছে, বাট ধারণা দেওয়া যাবে, একটা আইডিয়া দেওয়া যাবে যে কোথায় ওকে পাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো সর্বপ্রথম ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে কক্ষ, তার মধ্যে আরও যদি বেশি কাছে যায় তাহলে উপকক্ষ, এবং যেখানে ইলেকট্রনকে পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা তার নাম হচ্ছে কক্ষ। তাহলে কক্ষকের ডেফিনেশন তাহলে এটা যে ইলেকট্রন যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মাত্রা ত্রিমাত্রিক, অর্থাৎ যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, 2 ডাইমেনশনাল না, কিন্তু ত্রিমাত্রিক। এই হচ্ছে কক্ষ।
তাহলে এই তো বুঝলাম যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রনকে যদি সবচেয়ে বেশি আমাকে তাড়াতাড়ি পেতে হয়, সবচেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট পেতে হয়, সবচেয়ে সঠিক পজিশন যদি জানতে হয় ইলেকট্রন কোথায় আছে, তাহলে আমাকে জানতে হবে তার কক্ষকটা কি। এবার এই কক্ষকের ভ্যালু কি করে বার করব? তাহলে এটা তো অন্তত বুঝলাম যে ইলেকট্রনকে সঠিকভাবে কোথায় পাওয়া যাবে সেটা হচ্ছে কক্ষকে, আর কক্ষককে জানতে হলে কোন মান দরকার এম। কিন্তু জানবো কি করে? এম এর মান নির্ভর করে এল এর উপর। এল এর উপর কিভাবে নির্ভর করে? তো তার উত্তর, এম এর মান হয় -L থেকে +L পর্যন্ত। এই কথার অর্থ হচ্ছে L যদি 0 হয়, M হবে -0 থেকে +0, সুতরাং 0। L যদি 1 হয় তাহলে M -1 থেকে +1, তাহলে -1 0 +1, যেহেতু -1 থেকে +1 এর মধ্যে 0 পড়বে। নেক্সট, L যদি 2 হয় তাহলে M -2 থেকে +2, তাহলে -2 -1 0 +1 +2। L যদি 3 হয় তাহলে M -2 -3 -2 -1 0 +1 +2। তাহলে M এর মান নির্ভর করে L এর উপরে। কিভাবে? সেটা হচ্ছে -L থেকে +L পর্যন্ত। তাহলে কি করে বুঝবো? সেটা হচ্ছে এই যে L এর ভ্যালু দেওয়া যদি থাকে তাহলে M এর ভ্যালু, সূত্র কি? -L থেকে +। এবার আমি বুঝবো কি করে যে কক্ষক কটা আছে? তাহলে তার নিচে M এর মান যত সংখ্যক হবে কক্ষক সংখ্যা তত হবে। M এর মান কি হবে না, M এর মান যটা হবে। এখানে M এর মান কটা? একটা, সুতরাং কক্ষক সংখ্যা একটি। এখানে M এর মান কটা? 3টে, কক্ষক সংখ্যা 3টি। এখানে M এর মান কটা? 5টা, কক্ষক সংখ্যা 5টি। এখানে M এর মান কটা? 7, তাহলে 7টি। তাহলে বুঝতে পারলাম এগুলো যদি উপকক্ষ হয় কেমন করে? L যদি 0 হয় তাহলে S P D M, সুতরাং S উপকক্ষ। আর এই উপকক্ষের মধ্যে কক্ষক আছে, সুতরাং কক্ষক সংখ্যা হচ্ছে একটি। এখানে কক্ষক সংখ্যা 3টি, এখানে কক্ষক সংখ্যা 5টি, এবং এখানে কক্ষক সংখ্যা 7টি। তাহলে প্রথমে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা খুঁজে বার করলাম, সেই জায়গাটার নাম হচ্ছে কক্ষক। এই কক্ষক কি করে জানতে পারবো? M ভ্যালুর সাহায্যে জানতে পারবো। M ভ্যালু কি করে জানবো? L ভ্যালুর সাহায্যে জানতে পারবো। তার সূত্র কি? -L থেকে +L। কোনো একটি উপকক্ষে কটা কক্ষক আছে কি করে জানতে পারবো? তার সূত্র এখানে দেওয়া আছে। তো যেমন এইভাবে বার করতে পারবো, ঠিক অনুরূপভাবে ইলেকট্রনও বার করতে পারবো। কিভাবে? প্রতিটি কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে সর্বাধিক যদি 2টি ইলেকট্রন থাকতে পারে একটি কক্ষকে, তাহলে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? তাহলে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা একটা কক্ষক, তাহলে 2টি। 3টে কক্ষক, তার মানে 6টি। 5টা কক্ষক, তার মানে 10টি। 7টি কক্ষক, তার মানে 14টি। তাহলে কোন উপকক্ষে কটা কক্ষক আছে এবং সেই কক্ষকে সর্বাধিক কত ইলেকট্রন আছে সেটাও কিন্তু বার করতে পেরে গেলাম এই M ভ্যালুর সাহায্যে। এবার এত কিছু পরিশ্রম না করে একটি ছোট্ট থিওরির মাধ্যমে, ছোট্ট সূত্রের মাধ্যমে কিন্তু কক্ষক সংখ্যা এবং সর্বাধিক ইলেকট্রন সংখ্যা বার করা যাবে। তার রুলস, তাহলে 7 কক্ষক সংখ্যা বার করার রুলস হচ্ছে 2L + 1। এটা হচ্ছে কক্ষক সংখ্যা। কি করে?
কোনো একটি উপকক্ষ বললো যে আমাকে ডি উপকক্ষে বার করে দেখাতে হবে কটা ডি উপকক্ষে কটা কক্ষ আছে। তাহলে ডি উপকক্ষের জন্য এল ভ্যালু কত? দুটি। তাহলে এল ভ্যালু যদি 2 বসাই তাহলে 2 × 2 + 1 তাহলে কত? 5। তাহলে কটা বেরিয়েছে? 5টি। যদি আমাকে সেরকম বলে তারপরে তাহলে সেই একই সূত্রে। এবার আমাকে যদি বলে সর্বাধিক কক্ষকে ইলেকট্রন সংখ্যা, তাহলে তার সূত্র হচ্ছে 2 × 12 + 1। সাপোজ আমি এফ ইলেকট্রন, এফ উপকক্ষে ইলেকট্রন পেয়েছি 14, তাহলে দেখি ওই সূত্রে আমি ম্যাচ করছি কিনা। তাহলে এফ উপকক্ষের জন্য এল ভ্যালু কত? 3। তাহলে 2 × 3 + 1, তাহলে 2 × 7 ইকুয়াল টু কত? 14। সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 14। তাহলে এই যে কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সাথে কি জানতে পারলাম? নাম্বার 1, ইলেকট্রনকে সবচেয়ে পাওয়ার সম্ভাবনা, তার নাম হচ্ছে কক্ষ। সেই কক্ষকের কথা জানতে পারলাম। সেই কক্ষ কোন একটি উপকক্ষের মধ্যে কটা কক্ষ হবে সেটাও জানতে পারলাম। কোন একটি কক্ষকে সর্বাধিক কটা ইলেকট্রন থাকবে সেটাও জানতে পারলাম। কোন উপকক্ষের কত কক্ষক থাকবে, সেই কক্ষকে সর্বাধিক কত ইলেকট্রন থাকবে সেটাও জানতে পারলাম। তাহলে এসপিডিএফ এ কটা কক্ষক আছে, এসপিডিএফ এ সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারবে, সব কিছু এই ক্যালকুলেশনতে জানতে পারলাম। এই হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। সুতরাং এর উপরে প্রবলেম করব তার আগে কিন্তু এর থিওরি কনসেপ্ট ক্লিয়ার থাকা যায়, সেই জন্য একদিন টাইম দিচ্ছি। সেই টাইমের মধ্যে এটি যদি রেডি হয়ে যায় তাহলে নেক্সট এর রিলেটেড যা প্রবলেম আছে শুরু করব, এবং লাস্ট আরেকটি কোয়ান্টাম সংখ্যা থাকবে, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওকে।